রাষ্ট্রপতি জিয়া হত্যা। 1981 সালের 23 মে এবং 24 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির 3 তলায় সেমিনার কক্ষে 71 ও 75 যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে। এই বৈঠকে কর্নেল শওকত আলী, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। কর্নেল শওকত আলী বলেন, জিয়াউর রহমান চট্টগ্রাম গেলে চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর বীরুত্তম এর নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত। সভানেত্রী আমাদের এই হত্যাকাণ্ডে সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হল দেশে এসেছেন, এরই মধ্যে তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারেন? প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থাকতেই অর্থাৎ ভারতে থাকাকালীন সময়ে এ বিষয়ে অবহিত আছেন। কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ড ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে, হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে। আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা, এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও ও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শওকত বলেন, এখন থেকে যে কোনো সময় হতে পারে। যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে। কর্নেল শওকত আরও বলেন, জিয়া হত্যাকাণ্ড সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবেন। কিন্তু যেই মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্ত থেকে এরা বিভক্ত হয়ে পড়বেন এবং দ্বন্দ্ব শুরু হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নেতৃত্বে থাকবে পাকিস্তানের প্রত্যাগত অফিসার ও জওয়ানসহ ঢাকা জেনারেলগণ। অন্যদিকে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে থাকবে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সামরিক অফিসার ও জওয়ানেরা। জিয়া হত্যার পর জেনারেল এরশাদের অনুগত্যশীল সেনাবাহিনী এবং জেনারেল মঞ্জুরের অনুগত্যশীল সেনাবাহিনীর লড়াই হবে, যুদ্ধ হবে। এই যুদ্ধে উভয় গ্রুপেরই ক্ষতি হবে এবং একটি গ্রুপকে পরাজিত ও ধ্বংস করে অপর গ্রুপটি বিজয় হলেও খুবই দুর্বল থাকবে। ঠিক সেই মুহূর্তে আমরা বিজয়ী দুর্বল গ্রুপকে আক্রমণ করে পরাজিত করব। এই হচ্ছে আমাদের হত্যা ও হত্যা পরবর্তী করণীয়। এই জরুরি গোপন বৈঠকে ৩রা নভেম্বর ১৯৭৫-এ সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার, মেজর নাসির, ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্যসহ প্রায় ৭০-৭৫ জন যোদ্ধা উপস্থিত ছিল। একটি গ্রুপকে চট্টগ্রামে গিয়ে জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেয়া হলো। ৩০-৩৫ জন সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশে সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো এবং যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেয়া হলো। বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে ২৪ ঘন্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম পৌঁছলে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে ৩০ মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে, বলা যায় বিনা বাধায়, মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান করে। জেনারেল মঞ্জুর বীরুত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখল ও নিয়ন্ত্রণে রাখে। এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ, জেনারেল মীর শওকত আলী বীরুত্তম, জেনারেল রহমান সহ সকল অফিসার ও জওয়ানেরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয়। জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসানকে ১ ব্রিগেড সৈন্যসহ চট্টগ্রামের দিকে পাঠানো হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের শুভপুর ব্রিজের ঢাকা পারে অবস্থান নেয় এবং শুভপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয়। অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ, মিছিল, মিটিং, সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার জিয়া হত্যার সংবাদ শোনামাত্রই প্রাণ ভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে রোগী সিরিয়াস, কারোর সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন। পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম সিএমএইসে গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন, সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি। এর প্রত্যুত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন,
আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন। দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পরের মুখোমুখি অবস্থান নিলেও এই দুই ভাইয়ে ভাইয়ে রক্তপাতের ও জীবননাশের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে আমাদের অস্ত্র সরবরাহ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীর সাধারণ সৈনিক জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার করে। জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে। নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয়, জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে। এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে। আমরা সুবেদার, হাবিলদার, সিপাহীরা যা আছি তাই থাকব। আমরা নিজেদের জীবন নিব না। আপনারা অফিসারেরা যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করব না। তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ করে। জেনারেল মঞ্জুর বীরুত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায়। সেনাবাহিনী, বিশেষত নন কমিশন এবং জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীরুত্তমের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেননি, বরং পালিয়েও যেতে পারেননি। পালিয়ে যাওয়ার সময় দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজাফফর পালিয়ে ভারত সীমান্তর দিকে না গিয়ে ঢাকায় আসতে সমর্থ হয় এবং কর্নেল শওকত আলীর শেল্টারে থাকে। অন্যদিকে জেনারেল মঞ্জুর সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুকে সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করান। জেনারেল মঞ্জু আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার হলে ও নিহত হলে আমাদের সাথীরা ঢাকায় ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজাফফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে মুর্শিদাবাদে পৌঁছে দেয়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত এবং গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরের সাথী 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের গোপন সামরিক আদালতে বিচার শুরু হলে কর্নেল শওকতের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ এবং মুক্তিযুদ্ধের ডেপুটি সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, এই 3টি মুক্তিযোদ্ধা সংসদ ওই বিচারের বিরুদ্ধে এবং গ্রেপ্তারকৃত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির দাবিতে আন্দোলনের ডাক দেয়। উল্লেখিত 3টি মুক্তিযোদ্ধা সংসদ ঢাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ইত্যাদি কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং এই সকল কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলসমূহের সমর্থন ও অংশগ্রহণের জন্য জোর প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো রাজনৈতিক নেতাকে ওই সময় পাওয়া যায়নি। মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের মুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের আন্দোলন সত্ত্বেও রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অভিযোগে সামরিক আদালতের গোপন বিচারে 12 জন মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হল। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা দেন এবং তিনি নিজে প্রার্থী হন। আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা অস্থায়ী রাষ্ট্রপতির বিচারপতি আব্দুস সাত্তারের বিপরীতে ডাক্তার কামাল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থী করে নির্বাচনে অংশগ্রহণ করেও নির্বাচনের তারিখ পেছানোর দাবি করতে থাকেন। কিন্তু সেনাবাহিনী প্রধান এরশাদ সমর্থিত বিচারপতি সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পেছানোর দাবি অগ্রাহ্য করে। 1981 সালের ওই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি সংখ্যক ব্যক্তি রাষ্ট্রপতি প্রার্থী হলে সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই এর কর্মকর্তারা রাষ্ট্রপতি প্রার্থীদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করায়। অন্যদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে কোনো একজন রাষ্ট্রপতি প্রার্থীকে হত্যা করে তাদের নির্বাচন পেছানোর দাবি বাস্তবায়িত করার গোপন নির্দেশ দেন। উল্লেখ্য যে একজন প্রার্থী খুন হলে নির্বাচনী আইন অনুযায়ী ওই নির্বাচন 3 মাসের জন্য স্থগিত হয়ে যাবে।
প্রার্থী হত্যায় শেখ হাসিনার গোপন নির্দেশ বাস্তবায়িত না হয় এবং সাত্তার সরকার আওয়ামী লীগের নির্বাচন পিছানোর দাবি মেনে না নেওয়ায় নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং নির্বাচনে সেনা সমর্থিত বিএনপি প্রার্থী বৃদ্ধ বিচারক আব্দুস সাত্তার বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার কামাল হোসেনকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা থেকে যায় সেনাবাহিনী প্রধান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে। জেনারেল এরশাদ যখন যেভাবে খুশি সেভাবেই রাষ্ট্রপতি সাত্তারকে পরিচালনা করতে থাকেন। প্রকৃত অর্থে জনগণের ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার হয়ে যান সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের নাচের পুতুল। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদকে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পূর্ণাঙ্গ আমন্ত্রণ জানাতে থাকেন। জননেত্রী শেখ হাসিনা জনগণের পক্ষ থেকে জেনারেল এরশাদকে ক্ষমতা দখলের ব্যাপারে সর্বপ্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দিতে থাকেন। নির্বাচিত রাষ্ট্রপতি ও সরকার উৎখাত করে সামরিক বাহিনীর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ব্যাপারে জেনারেল এরশাদ এবং শেখ হাসিনার ৪-৫ দফা গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অতঃপর জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতা দখলের অনেক আগেই ঢাকা সেনানিবাসে সংবাদপত্রের সম্পাদকের বৈঠক ডেকে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন। ১৯৮২ সালের মার্চের ২৪ তারিখ জেনারেল এরশাদ বিনা বাধায় বিনা বাক্যে জনগণ কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি ভবন বঙ্গভবন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন এবং পরের দিন আবার কলার ধরে নিয়ে এসে রেডিও টেলিভিশনে নিজের অযোগ্যতা ও তার সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ইত্যাদি কারণে স্বেচ্ছায় সেনাবাহিনী প্রধান এরশাদের নিকট ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিলেন এই মর্মে ভাষণ দিতে বাধ্য করেন। ৮০ পর বৃদ্ধ অথর্ব রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার প্রাণ ভয়ে কাপুরুষের মতো নীরবে নিঃশব্দে প্রাণ নিয়ে বিদায় নিলেন। সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ দেশে সামরিক আইন জারি করলেন এবং তিনি স্বয়ং হলেন প্রধান সামরিক আইন প্রশাসক ও বিচারপতি এএফএম হাসনাতুল্লাহ চৌধুরীকে করলেন ক্ষমতাবিহীন নামমাত্র রাষ্ট্রপতি। শেখ হাসিনার গোপন আমন্ত্রণে ও সহযোগিতায় জেনারেল এরশাদ সর্বময় ক্ষমতার মালিক হয়ে জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকে চেপে বসলেন। বছর না ঘুরতেই প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদ আর জননেত্রী শেখ হাসিনার গোপন আঁতাতের মাঝে গোপন বিরোধ সৃষ্টি হল। ১৯৮৩ সালে জানুয়ারির শেষ সপ্তাহে শেখ হাসিনার স্বামী ডাক্তার ওয়াজেদ আলী মিয়ার মহাখালীস্থ আণবিক শক্তি কমিশনের সরকারি বাসভবনে শেখ হাসিনা বলেন, লেফটেন্যান্ট জেনারেল এরশাদ হাতের মুঠোয় আর থাকতে চাচ্ছে না। আমার হাতের মুঠো থেকে খাটাসটা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ওকে হাতের মুঠোয় পোক্ত করে আটকে রাখা দরকার। প্রধান সামরিক আইন প্রশাসক এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য শেখ হাসিনা নামকওয়াস্তে ভুয়া এক ছাত্র আন্দোলনের পরিকল্পনা হাজির করে বলেন, এই ছাত্র আন্দোলনে অবশ্যই ছাত্র নিহত হতে হবে। যে করেই হোক ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যা করতেই হবে। ছাত্র হত্যা হলে ছাত্র আন্দোলন চাঙ্গা হবে, আর ছাত্র আন্দোলন চাঙ্গা থাকলেই কেবল জেনারেল এরশাদ হাতের মুঠোয় থাকবে। শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে ছাত্র হত্যার কঠিন নির্দেশ ও পরিকল্পনা দিলেন। কোনো আততায়ী বা অজ্ঞাত ঘাতকের হাতে ছাত্র হত্যা হলে কাজ হবে না। ছাত্র হত্যা হবে শাসক এরশাদের মিলিটারি অথবা পুলিশের হাতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, টাকা যাই লাগুক এটা করতেই হবে। কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সবাই এই নিয়ে খুব ব্যস্ত ও চিন্তিত। যোগাযোগ হলো প্যারামিলিটারি ট্রুপস আর্মি পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সাথে। এই হাফিজুর রহমান লস্কর পুলিশের অফিসার হয়েও দীর্ঘদিন যাবৎ এনএসআই এর ডেপুটি ডিরেক্টর পদে ঘাপটি মেরে বসেছিলেন। এরশাদ ক্ষমতায় এসেই হাফিজুর রহমান লস্করকে এই বলে এনএসআই থেকে ঝেঁটিয়ে বিদায় করেন যে, তুমি পুলিশের লোক হয়ে এখানে কি করো, যাও পুলিশের পোশাক পরে রাস্তায় চোর ধরো। বলেই এনএসআইয়ের ডেপুটি ডিরেক্টর পদ থেকে হাফিজুর রহমান লস্করকে সোজা আর্ম পুলিশের তৎকালীন হেডকোয়ার্টার ১৪ নং মিরপুরে কোম্পানি কমান্ডার পদে বদলি করে পাঠিয়ে দেয়। এই কারণে আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্কর জেনারেল এরশাদ ও তার সামরিক শাসনের বিরুদ্ধে খুবই চটা ও বৈরী ছিলেন। এর উপর ছিল নগদ অর্থের টোপ।
এরশাদের প্রতি ভয়ানক ক্ষোভ ও বিরাগভাজন এবং নগদ অর্থের টোপ দুইয়ে মিলে ছাত্র আন্দোলনের নামে হত্যার প্রস্তাব আসা মাত্র সঙ্গে সঙ্গে হাফিজুর রহমান লস্কর প্রস্তাব গ্রহণ করলেন। এনএসআইয়ের মূলত কাজ হচ্ছে কারা সরকারের বিরুদ্ধাচারণ করে তাদের লিস্ট বা তালিকা তৈরি করে সরকারকে সরবরাহ করা এবং সরকারের পতন হলে সঙ্গে সঙ্গে পতন হয়ে যাওয়া সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ধ্বংস করে ফেলে নতুন সাদা ফাইল নিয়ে নতুন সরকারের কাছে হাজির হওয়া। 31 মে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলে এনএসআইয়ের কর্মকর্তাগণ জিয়া বা বিএনপি সরকারের আমলে তৈরি করা সমস্ত নথিপত্র পুড়িয়ে ফেলতে যায়। কিন্তু যেই মুহূর্তেই নথিপত্র অগ্নিসংযোগ করতে যাবে ঠিক সেই মুহূর্তেই উপরাষ্ট্রপতি বিচারপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন, অর্থাৎ বিএনপি সরকারই টিকে যায়। ফলে এনএসআই কর্মকর্তাগণ নথিপত্র পুড়িয়ে না ফেলে আবার তা সংগ্রহশালায় যত্ন করে তুলে রাখেন। উপরাষ্ট্রপতি সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হলেও মূলত ক্ষমতা চলে যায় সেনাবাহিনী প্রধান হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে। সেই সুবাদে জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে অস্থায়ী রাষ্ট্রপতি পদে রেখে এনএসআইয়ের নথিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এনএসআইয়ের নথিপত্রে জিয়াউর রহমান বা বিএনপি সরকারের বিরুদ্ধচারণকারীদের তালিকায় জেনারেল এরশাদের নামও ছিল। ফলে জেনারেল এরশাদ ক্ষমতায় এসেই প্রথমেই এনএসআই থেকে হাফিজুর রহমান লস্করদের ঝেঁটিয়ে বিদায় করেন। আর সেই কারণেই এবং নগদ অর্থের বিনিময়ে হাফিজুর রহমান লস্করের গ্যাং জেনারেল এরশাদ ও তার সামরিক শাসন পতনের জন্য যে কোনো প্রস্তাব বা প্রক্রিয়ায় সামিল হন। আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের সঙ্গে ছাত্র আন্দোলন নামে ছাত্র হত্যার নীল নকশা চূড়ান্ত হয়। নীল নকশা অনুযায়ী যে কোনো রকমের ছাত্রের একটা মিছিল বাংলা একাডেমির দক্ষিণে কার্জন হলের উত্তরে, শিশু একাডেমির পশ্চিম দিয়ে দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসতেই হবে। বাকি কাজ আর্ম পুলিশ সেরে ফেলবে। অর্থাৎ আমাদের দায়িত্ব ছাত্রদের একটা মিছিল দোয়েল চত্বর পর্যন্ত নিয়ে আসা। তারপর সেই মিছিলের উপর গুলি চালানোর দায়িত্ব আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করের। এই নীল নকশা অনুযায়ী মিছিল নিয়ে আসার প্রাথমিক দায়িত্ব পড়ে জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস, কাদেরিয়া বাহিনীর সদস্য নিরঞ্জন সরকার বাচ্চু, সাধন সরকার, যাদব, বিদ্যুৎ, শ্যামল প্রমুখের উপর। জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা মিছিল করার প্রস্তাব নিয়ে ছাত্রনেতা ফজলুর রহমান, বাহালুল মজদুল চুন্নু, ডাক্তার মোস্তফা মহিউদ্দিন জালাল, খমো জাহাঙ্গীর, ডাকসুর ভিপি আক্তারুজ্জামান, জিএস জিয়াউদ্দিন বাবুল, ফারুক আনোয়ার, মিলন, জালাল প্রমুখ ছাত্রনেতার সঙ্গে আলোচনা করা হলে সকলেই মিছিলের পক্ষে মত দেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমেই মিছিলের তারিখ নির্ধারণ হলো এবং মিছিল শিক্ষা ভবন পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত মোতাবেক কলাভবন থেকে ছাত্র মিছিল শুরু হলো। এদিকে শিশু একাডেমির কাছে আর্ম পুলিশ নিয়ে মিছিলে গুলি করে ছাত্র হত্যার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে হাফিজুর রহমান লস্কর চাতক পাখির ন্যায় অপেক্ষা করতে থাকল। কিন্তু কিছুতেই মিছিলকে কলাভবনের আশেপাশের বাইরে দেয়া গেল না। অধিকাংশ ছাত্রনেতা মিছিল নিয়ে এগিয়ে যেতে মুখে অস্বীকার না করলেও কার্যত মিছিল নিয়ে কেউ কলাভবনের বাইরে গেল না। ফলে নীল নকশা ভেস্তে যাওয়ায় আমরা উত্তেজিত হয়ে ছাত্রদের লাঞ্ছিত করলাম এবং কোনো কোনো ছাত্রনেতাকে শারীরিকভাবে আঘাত করলাম। আবার ছাত্র মিছিলের নতুন তারিখ নির্ধারিত হল। আগামী 14 ফেব্রুয়ারি 1983 পয়লা ফাল্গুন ছাত্র মিছিল হবে এবং মিছিল শিক্ষা ভবন অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হল। 12 ফেব্রুয়ারি 1983 সকাল 8টায় 14 নম্বর মিরপুর আর্ম পুলিশের হেডকোয়ার্টারে এনএসআইয়ের সাবেক কর্মকর্তা, পুলিশের সিনিয়র এসপি, আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্করকে আগামী 14 ফেব্রুয়ারি ছাত্র মিছিলের চূড়ান্ত কর্মসূচি অবহিত করা হলো এবং 13 ফেব্রুয়ারি রাত 8টায় হাফিজুর রহমান লস্করের মিরপুর 2 নম্বর বাসায় আগামীকাল 14 ফেব্রুয়ারি সকাল 10টায় যে কোনো কিছুর বিনিময়ে ছাত্র মিছিল শিশু একাডেমি পর্যন্ত নিয়ে যাওয়ার কর্মসূচি নিশ্চিত করা হলো এবং নগদ অর্থ প্রদান হলে তিনিও ছাত্র হত্যার জন্য প্রস্তুত বলে চূড়ান্তভাবে জানান। রাত 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অ্যাসেম্বলি বিল্ডিংয়ে ছাত্রনেতা নিরঞ্জন সরকার বাচ্চুর রুমে সর্বশেষ গোপন বৈঠক হয়। বৈঠকে উপস্থিত সকল ছাত্রনেতাদের মাঝে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হল ছাত্রনেতা ফজলুর রহমান, বাহাউল মজনুন চুন্নু সহ প্রগতিশীল ছাত্রনেতা ও নেতৃত্বস্থানীয় কর্মীরা যে কোনো অবস্থাতেই আণবিক শক্তি কমিশনের পরে যাতে মিছিলে না থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আজ পয়লা ফাল্গুন, 14 ফেব্রুয়ারি 1983। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। ঋতুর রাজা বসন্তের এই সমীরণে আজ সবাই উদ্বেলিত। বাঙালি রমণীরা
লাল পেড়ে হলুদ শাড়ি পরে ভোর না হতেই ঘর থেকে বেরিয়ে এসেছে বসন্তের অবগাহন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের ছাত্রীরা খুব ভোর থেকেই লাল পেড়ে বাসন্তী রঙের শাড়ি পরে বসন্ত উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব মুখর বিশ্ববিদ্যালয়। লাল পাড় হলুদ বর্ণের শাড়ি পরে কোনো কোনো ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে মনের মানুষের সাথে বসন্ত উৎসব করতে দূর দূরান্তে চলে যাচ্ছে। সবাই বসন্তের দোলায় দুলছে। কেউ জানে না একটু পরে কি ঘটতে যাচ্ছে, কে নিহত হতে যাচ্ছে, কোন স্নেহময়ী মাতার বুক খালি হচ্ছে, কোন পিতা সন্তানহারা হচ্ছে। বেলা 10টার দিকে কলাভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিলের উদ্দেশ্যে ছাত্ররা জমায়েত হতে শুরু করে। একটি মোটরসাইকেল ধানমন্ডি 32 নম্বরের শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং আর্ম পুলিশের হাফিজুর রহমানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। সেই মোটরসাইকেলটি দ্রুত গতিতে 32 নম্বরে শেখ হাসিনা ও শিশু একাডেমির পূর্ব পাশে অবস্থানরত আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যাচ্ছে। বেলা 11টা নাগাদ ছাত্র মিছিল শুরু হলো। যেসব ছাত্রনেতা ও কর্মীদের আণবিক শক্তি কমিশনের পরে মিছিলে আর না থাকতে জানিয়ে দেওয়ার কথা, তাদেরকে তা জানিয়ে দেওয়া হলো। সিদ্ধান্ত ও পরিকল্পনা মতো মিছিলসহ সবকিছুই ঠিকঠাক চলতে লাগল। ছাত্র মিছিল আণবিক শক্তি কমিশন পর্যন্ত এগিয়ে গেলে কিছু ছাত্রনেতা ও কর্মীরা মিছিলের পিছন থেকে সরে পড়ল। মিছিল এগিয়ে গেল বাংলা একাডেমি ছেড়ে আরও সামনে দক্ষিণের দোয়েল চত্বরে, এবং মিছিল যেই দোয়েল চত্বর পিছনে ফেলে পূর্ব দিকে ঘুরে দাঁড়াল, সঙ্গে সঙ্গে আগে থেকে উৎপেতে থাকা হাফিজুর রহমান লস্করের বাহিনী শুরু করল গুরুম গুরুম টাঁস টাঁস। মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়ল কয়েকজন ছাত্র। মোটর সাইকেলটি দ্রুত ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেখ হাসিনাকে গুলির সংবাদ দিয়ে আবার ছুটে চলল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে ছাত্ররা হাসপাতালের ইমার্জেন্সিতে গুলিবিদ্ধ ছাত্রদের নিয়ে এসেছে। গুলিবিদ্ধ ছাত্রদের মধ্যে জয়নাল ও জাফর পৃথিবীর মায়া ত্যাগ করেছে। জয়নাল ও জাফরের মায়ের কোল খালি হয়েছে, শূন্য হয়েছে পিতার বুক। নীল নকশা বাস্তবায়িত হওয়ার চূড়ান্ত সংবাদটি নিয়ে মোটর সাইকেলটি চলে গেল ধানমন্ডি 32 নম্বরে। দুজন ছাত্র হত্যার সফলতার সংবাদটি শেখ হাসিনাকে দিয়ে মোটর সাইকেলটি ফিরে এলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। থেমে গেছে পয়লা ফাল্গুনের বসন্তের উৎসব। ছাত্ররা তাদের নিহত সাথী জাফর ও জয়নালের লাশ কলাভবনের অপরাজেয় বাংলার পাদদেশ ঐতিহাসিক বটতলায় নিয়ে এসেছে। বিকাল 3টায় জানাজা ও শোকসভার কর্মসূচিটা 32 নম্বরে দিলে দুপুর 2টা নাগাদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসেন। তার দীর্ঘ প্রতীক্ষিত নিহত ছাত্রদের লাশ দেখে রুমাল দিয়ে চক্ষু মোছার ভাব করতে করতে কোনো কর্মসূচি না দিয়েই বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। শোকে ম্রিয়মান ছাত্রছাত্রীরা বটতলায় সমবেত হতে থাকে এবং পয়লা ফাল্গুনে বসন্তের পোশাক লাল পেড়ে বাসন্তী রঙের শাড়ি পরে প্রত্যুষের ক্যাম্পাসের বাইরে যাওয়া রোকেয়া ও শামসুন নাহার হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে এসে ছাত্র হত্যার ঘটনায় শোকে বিহ্বল হয়ে বটতলার শোকসভায় সমবেত হয়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে গিয়েই সামরিক আইন প্রশাসক জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে যোগাযোগ করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদে কোনরূপ আন্দোলন কর্মসূচি না দেওয়ার বিনিময়ে এরশাদের কাছ থেকে কতগুলো গোপন দাবি আদায় করে নেন। ছাত্র হত্যার প্রতিবাদের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে না এই মর্মে শেখ হাসিনার কাছ থেকে নিশ্চয়তা ও আশ্বাস পাওয়ার পর জেনারেল এরশাদ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকার চতুর্দিক থেকে নজিরবিহীন পুলিশি ও মিলিটারি হামলা চালায়। পুলিশের চতুর্দিক থেকে সাঁড়াশি হামলার মুখে ছাত্র হত্যার প্রতিবাদে বটতলায় অনুষ্ঠিত জানাজা ও শোক সভায় সমবেত ছাত্রছাত্রীরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকে। কিন্তু যেদিকেই দৌড়ায় সেদিকেই পুলিশ ও আর্মির বেধড়ক মার। নিমেষের মধ্যেই বটতলার হাজার হাজার স্যান্ডেল জুতা পড়ে থাকে, আর কোনো মানুষের চিহ্ন থাকে না। জাফর ও জয়নালের লাশ দুটি অতি কষ্টে ছাত্ররা ধরাধরি করে সূর্যসেন হলে নিয়ে যায়। সূর্যসেন হলের গেটের ভেতর থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। হলের রুমের ভেতর ছাত্র, শিক্ষক, কর্মচারী আর হলের আঙিনাসহ সারা বিশ্ববিদ্যালয়ে শুধু পুলিশ আর সেনাবাহিনী। মুহূর্তের মধ্যেই পুলিশ আর আর্মি হলের কেচি গেট ভেঙে রুমের মধ্যে প্রবেশ করবে। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল আরোহী সূর্যসেন হলের দোতলা থেকে এক লাফ দিয়ে পড়ল হলের আঙিনায়। আর অমনি শকুনের দল যেমনি মরা গরু ঘিরে ধরে খায়, তেমনি পুলিশের দল মোটরসাইকেল আরোহীকে ঘিরে
পেটাতে লাগলো। এরই মধ্যে মোটরসাইকেল আরোহী প্রাণপণ বেগে ছুটে চলল সূর্যসেন হলের বাউন্ডারি প্রাচীরের দিকে। মোটরসাইকেল আরোহী দৌড়াচ্ছে আগে আগে, পিছে পিছে শকুনের ঝাঁকের ন্যায় দৌড়াচ্ছে আর পিটাচ্ছে পুলিশ ও আর্মি। পড়ি কি মরি, এক লাফে সূর্যসেন হলের প্রাচীর টপকে কাটাবন আর পলাশী রাস্তায় গিয়ে পড়ল মোটরসাইকেল আরোহী। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেখ হাসিনাকে না পেয়ে আণবিক শক্তি কমিশনের পরিচালক শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি বাসভবনে গিয়ে শেখ হাসিনার পাজরো জিপ পাওয়া গেলেও শেখ হাসিনাকে পাওয়া গেল না। শেখ হাসিনার প্রিয় এবং বিশ্বাসী বাবুর্চি রমাকান্তর কাছ থেকে জানা গেল তিনি কাউকে সাথে না নিয়ে অপরিচিত একটি প্রাইভেট কারে করে অপরিচিত একমাত্র চালক আরোহীর সাথে বোরকা পরে অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের গেট ও দরজা ভেঙে পুলিশ এবং মিলিটারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং ছাত্রদের বেধড়ক মারপিট ও গ্রেপ্তার করে সারা রাত খোলা আকাশের নিচে বসিয়ে রাখে এবং নিহত ছাত্র জাফর ও জয়নালের লাশ নিয়ে যায়। বলা বাহুল্য, ওই সময় বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি এর সাংগঠনিক কোনো অস্তিত্ব ছিল না। ফলে বেগম জিয়া ছাত্র হত্যার পর বিশ্ববিদ্যালয়েও আসেননি। সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদ এবং তার সামরিক আইনের বিরুদ্ধে চির সংগ্রামের ঐতিহ্যবাহী সরল প্রাণ এদেশের ছাত্র সমাজের প্রথম আন্দোলন, প্রথম বিদ্রোহ এবং আত্মদান এটিই ছিল। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এবং শেখ হাসিনার পাতানো আপোষকামিতার কারণে সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়, বৃথা হয়ে যায় জাফর ও জয়নালের আত্মদান। সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভাবনায় ক্ষমতায় বসে থাকে। রাজনৈতিক নেতৃত্বের অভাবে ছাত্র সমাজ দিশেহারা হয়ে এদেশের আন্দোলন সংগ্রামের মূল চালিকা শক্তি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাকে ম্যানেজ করে দোর্দণ্ড প্রতাপে চলতে থাকে এরশাদের সামরিক শাসন। বছর ঘুরে এলো ১৯৮৪ সাল। আবার ফিরে এলো ভাষা আন্দোলনের শহীদদের মাস, ফেব্রুয়ারি মাস। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন বছরের নির্দেশ, এরশাদের বিরুদ্ধে আবারও ছাত্র আন্দোলন করতে হবে। ৩রা ফেব্রুয়ারি ১৯৮৪ সাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিকাল ৪টায় বসল এক রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে নেত্রী যে কোনো প্রকারেই হোক ছাত্র আন্দোলন করার কঠোর নির্দেশ দিলেন। শুরু হলো আবার ছাত্র হত্যার নতুন পরিকল্পনা। একদিকে চলতে লাগলো ছাত্র হত্যাকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান লস্করদের ভাড়া করার কাজ, অন্যদিকে চলতে লাগলো সাধারণ ছাত্রদের খেপিয়ে তুলে ছাত্র আন্দোলন সংগঠিত করার কাজ। শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে ও তত্ত্বাবধানে খুব দ্রুত ছাত্র হত্যাকারী পুলিশ অফিসারদের ভাড়া করার কাজ সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু ছাত্রদের আন্দোলন করার জন্য সংগঠিত করা সম্পন্ন হল না। নানাভাবে বহু রকম চেষ্টা তদবির করেও ছাত্রদের আন্দোলনে শরিক করা গেল না। গোটা ছাত্র সমাজই এরশাদ বিরোধী। কিন্তু আন্দোলনের প্রশ্নে, আন্দোলনের নেতৃত্বের প্রশ্নে ছাত্র সমাজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করল না। বেগম জিয়া এবং বিএনপির তখনও তেমন অস্তিত্ব অনুভব করা যায়নি। দিন গড়িয়ে যায়, কিন্তু ছাত্র আন্দোলনের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে হত্যাকারী পুলিশেরা ১৯৮৩ মধ্য ফেব্রুয়ারিতে সংঘটিত ছাত্র হত্যার অনুরূপ পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গত মধ্য ফেব্রুয়ারির ন্যায় একটা ছাত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আসার জন্য বারবার তাগাদা দিচ্ছে। তাগাদা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও। দিন যায়, কিন্তু আন্দোলনের খবর নেই। এক পর্যায়ে শেখ হাসিনা অধৈর্য হয়ে তোমাদের দ্বারা কিছুই হবে না বলে ক্ষোভ প্রকাশ করলেন। অনেক চেষ্টা করেও ৫০০ ছাত্রের একটা মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতে পারলাম না। ফলে গত ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারির ন্যায় ছাত্র হত্যা সম্ভব না হওয়ায় ছাত্র হত্যার ধরন পাল্টাল। আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান লস্কর ছাত্র হত্যার পরিকল্পনায় আর্ম পুলিশের পরিবর্তে রায়ট পুলিশকে সম্পৃক্ত করে এবং নতুন পরিকল্পনা ঠিক করে যে ৪০-৫০ জনের একটি মিছিল কোনো রকমে যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ের যে কোনো দিক দিয়ে বাইরে নিয়ে এলেই রায়ট পুলিশ, অর্থাৎ যে পুলিশ ২৪ ঘন্টা বিশ্ববিদ্যালয়ে থাকত,
ছাত্র হত্যার পরিকল্পনা সফল করে দেবে। সাধারণ ছাত্র তো দূরের কথা, ছাত্রলীগের নেতাকর্মীরাই মিছিলে আসতে চায় না। এদিকে নেত্রীর কড়া নির্দেশ, ছাত্রলীগের একটা খণ্ড মিছিল নিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে, নইলে তোমাদের দায়িত্ব থেকে বিদায় নিতে হবে। ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং যথারীতি এই সিদ্ধান্ত শেখ হাসিনাকে জানানো হলো। শেখ হাসিনার মাধ্যমে এই সংবাদ হাফিজুর রহমানকেও এবং রায়ট পুলিশের ঘাতকদেরও জানানো হলো। ২৮ ফেব্রুয়ারি ১৯৮৪ হঠাৎ ৩০-৪০ জন ছাত্রের একটা মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করে চানখার পুল হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের দিকে দ্রুত যেতে লাগল। এই মিছিলের পেছনে পেছনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়ট পুলিশের একটি লরি আসতে লাগল। বোঝা গেল এইবার সামনে থেকে ছাত্র হত্যা করা হবে না, হত্যা করা হবে মিছিলের পেছন থেকে। যারা এই পরিকল্পনা অবহিত তারা যতটা সম্ভব মিছিলের সামনে থাকতে লাগল। মোটামুটি মিছিলের অনেকেই জানে পেছন থেকে মিছিলে আক্রমণ করা হবে, রায়ট পুলিশের লরি থেকেই আক্রমণ করা হবে। তবে রায়ট পুলিশের লরি থেকে গুলি করা হবে না অন্য কোনোভাবে আক্রমণ করা হবে এটা কেউ জানত না। তখন বিকেল ৫টা। ক্ষুদ্র ছাত্র মিছিলটি নিমতলি পার হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঢোকার সঙ্গে সঙ্গে রায়ট পুলিশ তাদের লরিটি বিদ্যুৎ গতিতে মিছিলের উপর তুলে দিল। মিছিলের পেছন দিকে থাকা সেলিম মুহূর্তের মধ্যে পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে গেল। বাকি সবাই রাস্তার দুদিকে ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও দেলোয়ার সোজা দৌড়াতে লাগল। প্রাণ ভয়ে দেলোয়ার দৌড়ায় আগে, দেলোয়ারের প্রাণ বধ করতে পেছন পেছনে দ্রুত ছুটছে রায়ট পুলিশের লরি। মিনিট দুয়েকের মধ্যেই দেলোয়ারের দেহ চাকায় পিষে রাস্তার সাথে মিশিয়ে দেয় পুলিশের লরি। দেলোয়ারের দেহ এমনভাবে রাস্তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যে এটা যে দেলোয়ারের দেহ তা বোঝা তো দূরের কথা, এটা যে একটা মানুষের দেহ তাই বোঝা যাচ্ছে না। আর পেছনে পিচ ঢালা রাস্তার সাথে থেতলে মিশে আছে সেলিমের দেহ। ধানমন্ডি ৩২ নম্বরে সংবাদের জন্য অধীর আগ্রহে উৎসুক হয়ে বসে থাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রায়ট পুলিশের চাকায় পিষ্ট হয়ে সেলিম এবং দেলোয়ারের নিহত হওয়ার সংবাদটি পৌঁছাল মোটরসাইকেল আরোহী। ছাত্রলীগের ২ জন নেতার নিহত হওয়ার সংবাদ শুনে শেখ হাসিনা পুলকিত হয়ে আনন্দিত হয়ে বলে উঠলেন, সাবাস। তারপর গাড়ির ড্রাইভার জালালকে বললেন, জালাল, গাড়ি লাগাও, আমি বাইরে যাব। মোটরসাইকেল আরোহী সঙ্গে যেতে চাইলে নেত্রী বললেন, তোমরা এক কাজ করো, আগামীকাল সকালে ৩২ নম্বরে সবাই আসো, আজ সবাই চলে যাও। পরদিন সকালে ৩২ নম্বরে গিয়ে নেত্রীকে না পেয়ে মোটরসাইকেল আরোহী সোজা মহাকালী চলে গিয়ে ড্রাইভার জালাল ও পাজেরো জিপ দেখতে পেয়ে নিশ্চিত হল নেত্রী এখানেই আছেন। কিন্তু ঘরে গিয়ে নেত্রীকে না পেয়ে বাবুর্চি রমাকান্তর কাছে জানতে পারল নেত্রী অজ্ঞাত গাড়ি চালকের সঙ্গে অজ্ঞাত স্থানে গিয়েছেন অনেক ভোরে। দুপুর ১টার দিকে ফিরে এসে নেত্রী খাওয়া দাওয়া করে সোজা চলে এলেন ধানমন্ডি ৩২ নম্বরে। ছাত্রলীগের বেশ কিছু নেতা বিকাল ৩টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে সভানেত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ারকে পুলিশি লরির চাকায় পিষ্ট করে নির্মম ও নিষ্ঠুর হত্যা করার প্রতিবাদে সামরিক একনায়ক স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কর্মসূচি চাইলে সভানেত্রী শেখ হাসিনা এই বলে ছাত্রনেতাদের সান্ত্বনা দেন যে আমাদের মূল শত্রু জিয়াউর রহমান এবং তার দল বিএনপি। জিয়া তো শেষ। জেনারেল এরশাদ বিএনপির কাছ থেকে কিছুদিন হলো ক্ষমতা দখল করেছে। আমাদের প্রধান কাজ বিএনপিকে চিরতরে শেষ করে দেয়া। এই মুহূর্তে আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি যাব না। আমাদের মূল শত্রু বিএনপি, এটা মনে রাখতে হবে। ছাত্র নেতারা সেলিম ও দেলোয়ারের হত্যার জন্য আবেগ আপ্লুত হলে শেখ হাসিনা বলেন, আবেগ প্রবণ হয়ে লাভ নেই, সময় হলেই এদের পরিবারকে পুষিয়ে দেওয়া হবে। ছাত্র নেতারা কোনো রকম কর্মসূচি ছাড়াই ভগ্ন হৃদয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করেন। ৩রা মে ১৯৮৪ এক পড়ন্ত বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ কয়েকজন। গল্পে গল্পে ৭১-এর মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনীর প্রসঙ্গ উঠল। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা। শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন, এটা একটা সেনাবাহিনী হলো? এটা একটা বর্বর, নরপিচাস,
উচ্ছৃঙ্খল লোভী বেয়াদব বাহিনী। এই বাহিনীর আনুগত্য নেই, শৃঙ্খলা নেই, মানবিকতা নেই, মান্য গণ্য নেই, নেই দেশপ্রেম। এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়নার বাহিনী। তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো, সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র, নম্র, সত্য, বিনয়ী এবং আনুগত্যশীল খুঁজে পাওয়া যাবে না। কি অসম্ভব সভ্য আর নম্র তারা! 25শে মার্চ রাতে তারা এলো, এসে আব্বাকে সেলুট করলো, মাকে সেলুট করলো, আমাকেও সেলুট করলো। সেলুট করে তারা বলল, স্যার, আমরা এসেছি শুধু আপনার নিরাপত্তা দেওয়ার জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারেন, যে কেউ আপনার এখানে আসতে পারবে। আমরা শুধু আপনার নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব। কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দেব। এসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য। সত্যিই পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে। 26 মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায়, তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে ও মাকে সেলুট দিয়ে আদবের সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে আব্বাকে বলে, স্যার, আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন। আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আপনাকে নেয়ার জন্য বিশেষ বিমান তৈরি। আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলে ম্যাডাম অর্থাৎ বেগম মুজিব সহ যে কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেন। আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন। পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসে প্রথমেই সেলুট দিয়েছে। শুধু তাই নয়, আমার দাদির সামান্য জ্বর হয়েছিল, পাকিস্তানিরা হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকা এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে। জয় তখন পেটে। আমাকে প্রতি সপ্তাহে সিএমইসি নিয়ে চেক আপ করাতো। জয় হওয়ার 1 মাস আগে আমাকে সিএমইসি ভর্তি করিয়েছে। 1971 সালে জয় জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে। আমরা যেখানে খুশি যেতাম। পাকিস্তানিরা 2 জিপে করে আমাদের সাথে যেত, নিরাপত্তার জন্য পাহারা দিত। আর বাংলাদেশের আর্মিরা জানোয়ারের দল, অমানুষের দল। এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা মা ভাই সবাইকে মেরেছে। এদের যেন ধ্বংস হয়। 1986 সালের শুরু থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগিদ দিতে থাকেন। বহু চাপাচাপি, ধমকাধমকি এবং তাগিদ দেওয়া সত্ত্বেও আন্দোলনের বিন্দু বিসর্গও হল না। তখন তিনি রেগে মে মাসের মাঝামাঝি তার জন্মভূমি এবং পিতার ভিটা টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন। এরই মধ্যে একদিন শেখ বাড়ির কিছু মুরব্বীসহ টুঙ্গিপাড়া গ্রামের 20-30 জন মুরব্বী এসে শেখ হাসিনার অংশের একটি নারকেল গাছ দ্বারা শেখ হাসিনার বাড়ির অন্য শরিকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সেই নারকেল গাছটি কেটে ফেলার প্রস্তাব করলে শেখ হাসিনা সরাসরি বলে দেন, আমার নারকেল গাছ কাটা হবে না, দরকার হলে মসজিদ ছড়িয়ে ফেলেন। তখন সকল মুরব্বী পবিত্র কোরআন পাকে মসজিদ ছড়ানো নিষেধ আছে বলে মসজিদের দেয়াল ও স্থান ঘেঁষে থাকা শেখ হাসিনার জায়গায় অবস্থিত নারকেল গাছটি কেটে ফেলার জন্য বারবার অনুনয় বিনয় করতে থাকে। তখন শেখ হাসিনা বলেন, এই মসজিদ বন্ধ করে দেন, আমি আরও বড় মসজিদ বানিয়ে দেব। মুরব্বীরা বলেন, একটু বাতাস হলেই নারকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে থাকে। এইভাবে চললে মসজিদের ছাদ ও দেয়াল অচিরেই ভেঙে যাবে। শেখ হাসিনা বলেন, ভেঙে যায় যাক, তাতে আমার কিছু আসে যায় না। আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারকেল গাছ আমি কাটব না। 1986 নির্বাচন। 1984 সালের 28 ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ার নিহত হওয়ার পর শেখ হাসিনা যার পরনায় চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না। বছরে সামরিক স্বৈরাচার জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায়। যদিও এরই মাঝে নীরবে নিঃশব্দে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি উল্লেখযোগ্য একটি রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল। এরশাদ তার ক্ষমতাকে নিরঙ্কুশ করেই 1986তেই সংসদ নির্বাচনের ঘোষণা ও প্রস্তাব দেন। এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহলে ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হটাও আন্দোলনের প্রস্তাব দেয়। তখন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী এএসআই চৌধুরী অর্থাৎ সিরাজুল ইসলাম চৌধুরীর গুলশানের বাসায় তৎকালীন ডিজিএফআই এর ডিজি
ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত দেন। এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দের, বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের প্রচেষ্টায় বেগম জিয়া এবং শেখ হাসিনার মতপার্থক্য এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনে শুধুমাত্র দুই নেত্রী অর্থাৎ খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছাড়া আর কেউ দাঁড়াবে না। অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হন যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে 150-300 আসনে নির্বাচনে দাঁড়াবেন, আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে 300 আসনে জিতিয়ে দিবেন। আসলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না। বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী 150+150 মোট 300 আসনের নির্বাচনের প্রস্তাবে সায় দেয় এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন। কিন্তু গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি 5-এর অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না। ফলে দুই নেত্রীর 150-300 আসনে নির্বাচন করার কৌশল ভণ্ডুল হয়ে যায়। তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরনো অবস্থানে চলে যান। এদিকে গুলশানের এসআই চৌধুরীর বাড়িতে ডিজিএফআইয়ের ডিজি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনা আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসেবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তার 3 গুণ অর্থ দিতে হবে। ডিজিএফআইয়ের ডিজি মাহমুদুল হাসান 1 ঘন্টা সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘণ্টা 2 পরে সন্ধ্যার দিকে ব্যবসায়ী এসআই চৌধুরী 2টি মাইক্রোবাস সঙ্গে নিয়ে 32 নম্বরে এসে হাজির হন। এসআই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে 1-1.5 মিনিট কথা, তারপরই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলি নামিয়ে আনো। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট 9টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলার লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বাথরুম সেই বাথরুমে রাখা হয়। এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডাক্তার কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের 32 নম্বর বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলা হলো। ডাক্তার কামাল হোসেন সহ যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতিবিলম্বে বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হলো। বিভিন্ন পত্রপত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে এবং সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের সংবাদ জানানো হলো। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হলো না, শুধু বলা হলো জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। আসলে সত্যি কথা বলতে কি, সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডাক্তার কামাল হোসেন সহ কোনো নেতাই কিছু জানেন না। মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত 4 ব্যক্তি: শেখ হাসিনা, ব্যবসায়ী এসআই চৌধুরী, ডিজিএফআইয়ের ডিজি এবং প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হল ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে। শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন। নেতারা বললেন, নির্বাচনে যাব ঠিক আছে, কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি, তারপর সিদ্ধান্ত নেই। শেখ হাসিনা বললেন, আমাদের সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাং মেরে নির্বাচনে যেতে হবে, কাজেই এটা নিয়ে এত আলোচনা করার দরকার নেই। বাইরে সাংবাদিকেরা বসে আছে, এখনই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হয়ে নির্বাচনের ঘোষণা দিলেন। তার পরদিনই 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া, 5 তলা একটি স্টিলের ওয়ার্ড্রোব আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলি আছে সেখানে রাখা হলো। এরপর একে একে বস্তা খোলা হতে লাগলো আর বস্তার ভিতরে থাকা 500 টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের ওয়ার্ড্রোবে সাজিয়ে রাখা হলো। সব টাকা ওয়ার্ড্রোবে না ধরায় বাকি টাকা অন্যত্র সরিয়ে ফেলা হলো। শুরু হলো 1986-এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া। দেশ 2 ভাগে বিভক্ত হলো। এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল, আরেক ভাগ বেগম জিয়ার আহ্বানে এরশাদের পতন ও পাতানো নির্বাচন বর্জন ও ঠেকানোর চেষ্টায় রত হল।
শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন। তিনি বললেন, এই নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিতে হবে এবং সামরিক শাসক এরশাদকে বিদায় করতে হবে। শেখ হাসিনার আহ্বানে স্বতঃস্ফূর্ত জনগণ এগিয়ে না এলেও আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবেই এগিয়ে এলো। আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকেরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল। ওই সময়ে ফিলিপাইনের সামরিক একনায়ক জেনারেল মার্কোস এর বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার একুইনোর বিধবা স্ত্রী মিসেস কোরাজন একুইনো প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে। ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচনে ফিলিপাইনের মতোই প্রায় দৃষ্টি আকর্ষণ করে আছে। শেরেবাংলা নগরে মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী লীগের শেষ নির্বাচনী জনসভা, বিশাল নির্বাচনী জনসভা। এর মাত্র 2 দিন আগে ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে। সামরিক একনায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। অপরদিকে মিসেস কোরাজন একুইনো ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে। মিসেস কোরাজন একুইনোর পক্ষে ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে, আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য একনায়ক মার্কোসের পক্ষে সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে। একদিকে জনগণের বিক্ষোভ, অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক। ফিলিপাইনের অবস্থা গত 2 দিন থেকে খুবই উত্তপ্ত। জনগণও বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে, আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে আসছে সেনাবাহিনী। ফিলিপাইনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি যতখানি গভীর, বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতেও অনেক বেশি গভীর। ফিলিপাইনের মতো বাংলাদেশেও প্রায় একই ঘটনা, একই অবস্থা। জনগণ বনাম সামরিক বাহিনী, নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক। বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে। ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লেগেছে। এমনই মুহূর্তে শেখ হাসিনার আওয়ামী লীগের শেষ নির্বাচনী বিশাল জনসভা চলছে। হঠাৎ মঞ্চের নেতাদের বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো, ফিলিপাইনের একনায়ক জেনারেল মার্কোস দেশ থেকে পালিয়েছে। ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে জনতা উল্লাসে ফেটে পড়ল। মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন। মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। এ যেন পথের দিশা পাওয়া গেল। বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে। 2 দিন পর বাংলাদেশের নির্বাচন হলো। জেনারেল এরশাদ জেনারেল মার্কোসের ন্যায় মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করল। অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন। জেনারেল এরশাদ পার্লামেন্টের অধিবেশন ডাকল, শেখ হাসিনাও পাল্টা পার্লামেন্ট ডাকলেন। জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউসে, শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিঁড়িতে। এইভাবে কয়েকদিন চলতে লাগলো। একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এসআই চৌধুরী ধানমন্ডি 32 নম্বরে 3টি মাইক্রোবাস নিয়ে এলেন। আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এসআই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখতে বললেন। যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো। নেত্রী মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এসআই চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে তখনই বিদায় নিলেন। নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে ফিরে এলেন। অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে 9 বস্তায় 10 কোটি টাকা ছিল, আর এখন 13 বস্তায় 15 কোটি টাকা। বাংলাদেশের জনগণের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজন একুইনের মতো আপোষহীন থাকবেন, জনগণকে রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন। জনগণ রাস্তায় বেরিয়ে আসবে, সামরিক একনায়ক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনীর ট্যাঙ্ক নামাবে। জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে। সামরিক স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়ে যাবে। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশব্দে এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন। দেশ থেকে সামরিক শাসন এবং সমরনায়ক স্বৈরাচারী এরশাদ তো গেলই না, বরং 1986 নির্বাচনের পাতানো খেলায় সামরিক একনায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতেও আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল।
এরশাদের পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নিশান পেট্রোল জিপের একপাশে জাতীয় পতাকা, অন্য পাশে দলীয় পতাকা লাগিয়ে নিজ জন্মভূমি এবং পিত্রালয় টুঙ্গিপাড়ায় এলেন। পরদিন সকালবেলা গ্রামের এক জুনিয়র হাই স্কুলের শিক্ষকেরা তাদের স্কুল পরিদর্শনের জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করলেন। এক বিকালে দলীয় নেত্রী শেখ হাসিনা উক্ত স্কুল পরিদর্শনে যান। গ্রামের পথ মাটির পথ, সেই পথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাচ্ছে। মাইলখানেক যাওয়ার পর দেখা গেল স্কুল, একটি মাঠ, তার তিন দিকে লম্বা তিনটি বড় টিনের ঘর। তিনটি ঘরের দুটিই অর্ধেকের বেশি ভেঙে পড়েছে, একটি ভালো আছে। এই ভালো ঘরটি বেশি দিন হয়নি তৈরি হয়েছে, আর ভাঙা ঘর দুটি জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। কেউ নেই দেখার তা বোঝাই যাচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে স্কুলের মাঠে ৫-৭০০ শিশু কিশোর এবং বালক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং স্লোগান দিচ্ছে, জয় শেখ হাসিনা, জয় বঙ্গবন্ধু। বলতে গেলে এদের কারো গায়ে কোনো জামা নেই। মাঝে মাঝে কেউ কেউ আছে সম্পূর্ণ বিবস্ত্র, অর্থাৎ গায়ে জামা তো নেই, পরনের প্যান্টও নেই, সম্পূর্ণ উলঙ্গ হয়েই লাইনে দাঁড়িয়ে আছে আর তীব্র কণ্ঠে স্লোগান দিচ্ছে, জয় শেখ হাসিনা, জয় জাতির পিতা শেখ মুজিব। ভেঙে পড়ে থাকা স্কুল ঘর আর সেই স্কুল মাঠেই দাঁড়িয়ে আছে ৫-৭০০ বস্ত্রহীন শিশু কিশোর আর বালকের দল। এই হচ্ছে শেখ হাসিনা ও শেখ হাসিনার পিতার জন্মভূমির চেহারা। শিক্ষালয় বিধ্বস্ত, গায়ে বস্ত্র নেই। এরা দিনে দিনে আরও বড় হলে অন্ন পাবে কোথায়? দেখে গা শিউরে উঠল। হঠাৎ মনে হলো, আমাদের মাঝে তো বঙ্গবন্ধু কন্যা এরশাদের বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন। দেখি তিনি কি বলেন। মাঠের এক কোণায় একটি জীর্ণ টেবিল, একটি চেয়ারে আর একটি মাইক লাগানো আছে। বিরোধী দলীয় নেত্রী ধীরে ধীরে এই টেবিলের সামনে এলেন, কিন্তু চেয়ারে বসলেন না, সরাসরি মাইকে বক্তব্য দিতে শুরু করলেন। তিনি ভাঙা বিধ্বস্ত শিক্ষালয়ের কথা বললেন না বালকদের বস্ত্রহীনতার কথা, বললেন না ভবিষ্যতের অন্ন সংস্থানের কথা, অন্ন, বস্ত্র, শিক্ষা এইসব তিনি কিছুই বললেন না। তিনি বললেন, এত বড় মাঠ, এত বড় মাঠের কথা তো শহরের ছেলেরা চিন্তাই করতে পারে না। মাঠ ভরে গাছ লাগিয়ে দেবেন, অনেক গাছ লাগাবেন। নেত্রীর সফর সঙ্গীদের মধ্য থেকে একজন বললেন, পেয়ারা গাছ লাগাবেন, ছেলেরা খেতে পারবে। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী বললেন, হ্যাঁ হ্যাঁ, পেয়ারা গাছ লাগাবেন, এই ছেলেরা খেতে পারবে। অতঃপর নেত্রী ফিরে এলেন তার নিজ বাড়িতে। সামরিক একনায়ক জেনারেল এরশাদ একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। জননেত্রী শেখ হাসিনা তার রাবার স্টাম্প পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী। অপরদিকে গৃহবধূ বেগম খালেদা জিয়া আপোষহীন মনোভাব নিয়ে তার সংগঠন বিএনপিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে একক আন্দোলনের চেষ্টায় রত। জনগণের কাছে ধীরে ধীরে বেগম জিয়া আপোষহীন নেত্রী হিসেবে ঠাঁই পেতে শুরু করেছেন এবং মাঝে মাঝে আন্দোলনের কর্মসূচি দেওয়াও আরম্ভ করেছেন। বেগম জিয়ার আন্দোলনের কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনাও কৌশলে কর্মসূচি দিয়ে যাচ্ছেন। স্বৈরাচার জেনারেল এরশাদের সঙ্গে শেখ হাসিনাকে রেখে বেগম জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা জবাব দেন, আমি আছি ম্যাডামের পিছনে পিছনে। অর্থাৎ এখানে ম্যাডাম বলতে খালেদা জিয়া। ম্যাডাম যে কর্মসূচি দেবে আমিও সেই কর্মসূচি দেব, যাতে মনে হয় আমিও আন্দোলনে আছি। আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকার বিষয়ে জানতে চাওয়া হলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কর্মীদের বলে দেবে তারা যেন আন্দোলন খেলা করে, কিন্তু আন্দোলন যেন না করে। অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে, ম্যাডামকে ব্যর্থ করে ঘরে বসিয়ে দিতে হবে, আর যাতে রাজনীতিতে নাম না দেয়। জনগণ এবং আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে। যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো, তখন আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল। কিন্তু শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেয়া সম্ভব হলো না। ফলে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকলেন বেগম জিয়া আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা।
সালে 10 নভেম্বর ঢাকায় আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেনের বুকে স্বৈরাচার নিপাত যাক আর পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হলে দেশি এবং বিদেশি, বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলাও করে প্রচার করে। ফলে সামরিক একনায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট ও রাগান্বিত হন। আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন শেখ হাসিনা তলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তিনি এই বলে মন্তব্য করেন যে, আমার খাবে আমার পড়বে, আবার আমার সাথে গাদ্দারি। শেখ হাসিনা গাদ্দারি করবে, আমার সাথে বেইমানি করবে, নফরমানি করবে। আমি শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়েছি, মন্ত্রীর চাইতেও বেশি সুযোগ সুবিধা দিচ্ছি, দেশ চালানো থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি দিচ্ছি, আর তলে তলে আমার সাথেই গাদ্দারি। আমি আর শেখ হাসিনাকে ভাগ দেব না, বিরোধী দলের নেত্রীও রাখব না। এদিকে শেখ হাসিনা ব্যবসায়ী এসআই চৌধুরী এবং ডিজিএফআইয়ের মাহমুদুল হাসানের মাধ্যমে এরশাদকে আন্দোলনে তার অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে পিছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টার বিষয়টা অনেক বুঝাবার চেষ্টা করেছেন। কিন্তু এরশাদ নাছোড়বান্দা। তার এক কথা, আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না, আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে, নইলে আমি শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না। বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদাসহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে তাকে কোনো প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে। শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ 1988 সালের মাত্র 2 বছর আগে গড়া নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে জাসদের আসম আব্দুর রবকে পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা বানান। জনতা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয় এবং বেগম জিয়া ভেতরে ভেতরে জনতার মাঝে আপসহীন নেতৃরূপে প্রতিষ্ঠিত হন। অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা বেগম জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। আগে থেকেই আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হলো। আন্দোলন তুঙ্গে উঠল, দুর্বার গণ আন্দোলন চলতে থাকল। স্বৈরাচারী সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল, সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামাল। কিন্তু জনগণকে দমানো গেল না। জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে জেনারেল এরশাদের কারফিউ ভাঙল, সেনাবাহিনীর সাথে সংঘর্ষ শুরু করল। সারা দেশে স্ফুলিঙ্গের মতো আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ল। ছাত্র, যুবক আর জনতার আন্দোলনের মুখে বিশ্ব বেহায়া স্বৈরাচারী এরশাদের সকল কূটকৌশল আর শক্তি পরাস্ত হতে শুরু করল। জেনারেল এরশাদ ছাত্রদের ক্রয় করার জন্য শত শত কোটি টাকা খরচ করতে লাগল এবং জেলখানা থেকে দাগী অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল। এই দাগী অপরাধীরাই 1990 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোণায় দূর থেকে গুলি করে ডাক্তার মিলনকে হত্যা করল। ডাক্তার মিলন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের রূপ নিল, আন্দোলনে নতুন মোড় নিল, ঠিক যেমন 1969-এ আসাদ হত্যার পর হয়েছিল। অনির্দিষ্টকাল হরতাল, অনির্দিষ্টকালে কারফিউতে দেশের সমস্ত কিছু অচল, চলছিল শুধু পিকেটিং, মিছিল, টিয়ার গ্যাস আর গুলি। সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারগণ সেনাবাহিনীর প্রধান জেনারেল নুরুদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয়। সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালামকে বৈঠকের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনাভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকে তাকে আর সমর্থন না করার সিদ্ধান্তের কথা স্পষ্ট জানিয়ে দেন। তখন স্বৈরাচারী হুসাইন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ ভেঙে বিধ্বস্ত হয়ে পড়েন এবং তারপরেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথম উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদ
পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন। এরপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 1991-এর 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সব কয়টি রাজনৈতিক দল স্বাধীন, মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণকারী দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। দেশের জনগণও এই প্রথম মুক্ত, স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব বলার দৃঢ় মনোভাব নিয়ে আগামী 27 ফেব্রুয়ারি 1991 ভোট দেওয়ার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়। সারা দেশে চলছে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান। পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা। দিবারাত্রি চলছে মিছিল, মিটিং। আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুই দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের কোথায় কে জেতে কে হারে বলা কঠিন। এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বললেন, বিএনপি 10টির বেশি সিট পাবে না, অর্থাৎ বিএনপি 300 আসনের মধ্যে 10টি আসনে বিজয়ী হবে এবং 290টি আসনে পরাজিত হবে। স্কুল, কলেজ, অফিস, আদালত, ঘরে বাইরে, মাঠে ঘাটে সর্বত্র নির্বাচনী আলোচনা আর প্রচারণা। এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ 10 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদ্বার বৈঠক বসল। সামনে 27 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক। এই বৈঠকের আলোচনায় মোটর সাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না। আগামী 27 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হবে। জননেত্রী শেখ হাসিনা ঢাকার 2 আসনেই পরাজিত হবেন। বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন, মিয়া, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না মানে কি? আওয়ামী লীগ তো ক্ষমতায় গিয়েই আছে। ওই যে পাশের ঘরে বসে আছে হোম সেক্রেটারি, সংস্থাপন সচিব, পররাষ্ট্র সচিব, অন্য ঘরে বসে আছে পুলিশের আইজি, একটু আগে এসেছিল সেনাবাহিনীর প্রধান নুরুদ্দিন খান। তারপরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না। মোটর সাইকেল আরোহী বলেন, সেক্রেটারিটা যতই আসুক না কেন, পুলিশ প্রধান, সেনাপ্রধান যতই সালাম দিক, 27 ফেব্রুয়ারির নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী শেখ হাসিনা ক্রুদ্ধস্বরে বললেন, তুমি এখনই বের হয়ে যাও, আর এখানে আসবে না। বের হয়ে যেতে যেতে মোটর সাইকেল আরোহী বলে, নেত্রী, আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য। তবে যা বললাম কদিন পরে তা আপনিও বুঝবেন। 1991-এর 27 ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসই নয়, উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নর নারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল। ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল। ঢাকার 2 আসনেই জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন। বেগম জিয়া এবং তার দল বিএনপি নির্বাচনে জয়ী হলেন। জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বললেন, ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই তাকে পরাজিত করা হয়েছে। আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি 1 মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না। পদত্যাগের নাটক। হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন, তিনি আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা। বলা নেই কওয়া নেই, দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু তিনি পদত্যাগ করেছেন কার কাছে? কোথায় তার পদত্যাগপত্র? দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়েও তিনি পদত্যাগ করলেন না। তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায়, কার কাছে? তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণা করলেনই বা কী করে? সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভেতরে বাইরে চলছে জল্পনা কল্পনা। কেউ বলছেন না, তিনি পদত্যাগ করেননি। কেউ বলছেন না, তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল, মিটিং এবং আমরণ অনশন করার নির্দেশ দেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনার
এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগের নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পর নাই অনুরোধ করলেন। এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগের নাটকের অবসান ঘটান। মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী সাদর সম্ভাষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন। মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে, নতুন সরকার সম্পর্কে কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেয়। জাহানারা ইমাম ও শেখ হাসিনা। বেগম জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মাঝে সহযোগিতা সম্প্রীতি দূরের কথা এবং বৈরিতা এবং হিংসা আগের চেয়ে আরও তীব্র হল। এই সুযোগে স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজনৈতিক দল জামাতি ইসলামী তাদের নেপথ্যের মূল নেতা যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমকে জামাত ইসলামের আমির বানায়। এর প্রতিবাদে এবং যুদ্ধ অপরাধের ঘাতক গোলাম আজম সহ সকল যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে 1992 সালের 11 ফেব্রুয়ারি শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি নামে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি নতুন সংগঠন গড়ে তোলেন এবং আন্দোলন শুরু করেন। জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা এই নতুন সংগঠনের আন্দোলন কর্মসূচিতে জনগণ ব্যাপক সাড়া দিল। নতুন প্রজন্ম জাহানারা ইমামের নেতৃত্ব ও কর্মসূচিতে দারুণ উৎসাহ ও আস্থা নিয়ে অংশগ্রহণ করতে থাকলে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্থির ও উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কেবলই বলতে থাকেন, জাহানারা ইমাম নতুন দোকান খুলেছে, নতুন ব্যবসা ধরেছে, নেত্রী হতে চায়, জননেত্রী হতে চায়, ব্যবসার জায়গা পায় না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে ব্যবসা শুরু করেছে। মোটরসাইকেল আরোহী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলে, নেত্রী এ কি বলছেন আপনি? সমগ্র জাতি জানে জাহানারা ইমাম শহীদ জননী। 71-এর মুক্তিযুদ্ধে তার ছেলে রুমি শহীদ হয়েছে, তিনি শহীদ জননী, আর আপনি এ কি বলছেন? শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, রাখো তোমার শহীদ জননী, ও কিসের শহীদ জননী? ওর ছেলে রুমি লুটপাট করতে গিয়ে নিজেদের গুলিতেই মারা পড়েছে। ওর স্বামী 1971-এর যুদ্ধের সময় আর্মিদের সাপ্লাই করত। মোটরসাইকেল আরোহী বলে, এ কি বলছেন নেত্রী? এসব কথা জনসম্মুখে বললে হিতে বিপরীত হবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, এজন্যই তো দম বন্ধ করে চুপ করে আছি এবং তোমাদের বলে রাখছি, তোমরা এগুলো বাইরে বলবা। জাহানারা ইমামরা ধানমন্ডি 32-এর রাস্তায় ঢুকেই ডান দিকের কোনায় প্রথম যে 2তলা বাড়ি আছে ওখানে থাকত। আমাদের বাড়ির পূর্ব দিকের প্রথম বাড়িটায় থাকত। জাহানারা ইমামদেরও পাকিস্তানি আর্মিরা পাহারা দিয়ে রাখত। জাহানারা ইমামের স্বামী পাকিস্তানি আর্মিদের সাপ্লাই করত। ওই সময় প্রচুর টাকা জমিয়েছে ওরা, আর এখন এসেছে মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করতে। আসলে এসেছে আমার নেতৃত্ব দখল করতে। আমি নির্বাচনে হেরেছি, এই সুযোগে তলে তলে খালেদা জিয়ার সাথে লাইন করে জননেত্রী হওয়ার পরিকল্পনায় আছে। আর তাই গোলাম আজমের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ইত্যাদি নানা কথার আড়ালে নেত্রী হওয়ার খায়েশে আছে। তোমরা এর থেকে সাবধানে থাকবে এবং আমাদের সকল কর্মীদের সাবধানে রাখবে, কেউ যেন জাহানারা ইমামের খপ্পরে না পড়ে। মোটরসাইকেল আরোহীর প্রশ্ন, নেত্রী আপনি কি জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির কর্মসূচিতে যাবেন না? শেখ হাসিনা জবাব দেন, সে আমি যাই বা না যাই, তোমরা যাবে না, আর আওয়ামী লীগের কোনো কর্মীকে যেতে দেবে না। বুঝো না, আমার তো ইচ্ছে না থাকলেও অনেক জায়গায় যেতে হয়। জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের নামে দেয়া কর্মসূচিতে হয়তো আমি কৌশলগত কারণে যাব, কিন্তু তোমরা যাবে না। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়িকা হিসেবে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। 1992-এর 26 মার্চ স্বাধীনতা দিবসে গণ আদালত ঘাতক যুদ্ধ অপরাধী গোলাম আজমকে 10টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতের দেয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতের এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিনের ইন্দিরা রোডের বাসায়
বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে। এই শেখ হেলাল উদ্দিন হচ্ছে শেখ মুজিবুর রহমানের একমাত্র আপন ভাই শেখ নাসেরের বড় ছেলে, শেখ হাসিনার আপন চাচাতো ভাই। বর্তমানে বাগেরহাটের মোল্লারহাট ও ফকিরহাট নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের এমপি। যা হোক, এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামায়াতে ইসলামী আর বিএনপির লেজুরবৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকারের পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত ন্যাসসাত ও বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক।